নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রাই। পর্ব ৩৯। এটি প্রেমময় পর্ব। ৫ তারকা হোটেলের একটি বিলাসবহুল ঝকঝকে কক্ষ। ঘরের মাঝ বরাবর বিশাল আকৃতির লম্বাটে টেবিল। এটা মূলত একটা অতি আধুনিক প্রযুক্তির সম্পূর্ণ মিটিং রুম। টেবিলের একটি চেয়ারও ফাঁকা নেই। পুরো টেবিলের চারপাশে জুড়ে বসে আছেন স্যুট বুট পরিহিত নানা ভিনদেশি লোক। এদের মধ্যে হয়তো দুজন বাঙালি, বাকি সব নন বাঙালি। বর্তমানে তাদের সকলের দৃষ্টি পতিত আছে টেবিলের মাঝখানে একটি ইলেকট্রিক ম্যাপে, যেখানে লাল বিন্দু দিয়ে মার্ক করা হয়েছে বিশ্বের প্রধান প্রধান বন্দর, সীমানা, ট্রাফিকিং রুট। টেবিলের মাথার দিকে বসে আছেন প্রণয় শিকদার। তাদের সামনে বসে আছে মধ্যপ্রাচ্যের সুনামধন্য অস্ত্র ব্যবসায়ী, আফ্রিকার মানব পাচার নেটওয়ার্কের শীর্ষ নেতা, রাশিয়ার কুখ্যাত সাইবার ক্রাইম লর্ড। আজ একটি গোপন বৈঠকের জন্য মূলত তারা সকলেই বাংলাদেশে এসেছে। প্রণয় সবার দিকে ঠান্ডা গলায় বলল, আগামী 7 দিনের মধ্যে 5,000 কন্টেনার ইটালি সহ ইউরোপের 10টা কান্ট্রিতে পাঠিয়ে দিতে হবে। আর কাজটা আগামী 7 দিনের মধ্যেই করতে হবে। অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। প্রণয়ের পাশে বসা রাশিয়ান ডিলার সব শুনে বলল, বস, এবার যদি চালান ধরা পড়ে আমাদের মিলিয়ন ইস্ট ব্র্যান্ড পুরোপুরি ঝুঁকিতে পড়ে যাবে। প্রণয় তার দিকে তাকিয়ে হালকা হাসল। আমার কন্টেনার যেখানে যায় কাস্টমার চোখ বন্ধ করে। সকল সরকারকে পকেটে রাখলে ভয়ে শখ থাকে না রে। অন্য একজন মৃদু গলায় জিজ্ঞাসা করলো, এই নতুন চালানের কি হয়েছে বস? প্রণয় উঠে দাঁড়ালো, বাঁকা হাসলো। হাত দিয়ে ম্যাপ স্ক্রিনে স্পর্শ করতেই ভেসে উঠল 20টি হাই অ্যান্ড অ্যাসল্ট রাইফেল, 35 জন নারী পাচার, উচ্চ চাহিদা সম্পন্ন লোকালয়ের অনুযায়ী ভাগ, $5 মিলিয়ন ব্ল্যাক মানি, প্রিপেড রূপান্তরিতের প্রক্রিয়ায়। একজন আফ্রিকান ডিলার ফাইনাল এগিয়ে দিল, বলল, লিবিয়া রুমটা খুলে দিলে অগার ট্রাফিকিংয়ের সব ঝামেলা চলে যাবে। আমাদের সাপ্লাই আছে, কিন্তু ইউরোপের ঢোকার পথ চাই। কিডনি, লিভার, কর্নিয়া সবাই প্রথম যাবে, প্রথম সারিতে। প্রণয় চোখ সরিয়ে ম্যাপ স্ক্রিনে তাকালো। তোমার কাছে যে 11টা কিশোরী ছেলে ছিল, তাদের বয়স ঠিকঠাক, রোগটোক নেই তো? লোকটা প্রফেশনাল ভঙ্গিতে বলল, সব মেডিকেল ক্লিয়ার। 3টে 9 বছর বয়সী, বাকিরা 12 থেকে 14 বছর। প্রণয় গম্ভীর মুখে বলল, ওদের অঙ্গ বিক্রি হবে, তাদের না। শরীরে দাম হবে, আত্মার না। পাঠাও কালকে রাতেই। ততক্ষণে একজন মধ্যপ্রাচ্যের আগ্নেয়াস্ত্র সাপ্লায়ার নতুন অস্ত্র শেখাতে শুরু করলো। এগুলো বাচ্চাদের জন্য তৈরি, ছোট মেশিন গান। আফ্রিকান চাইল্ড আর্মির জন্য পারফেক্ট, দাম কম, মৃত্যু বেশি। প্রণয় তপ্ত গলায় বলল, যেখানে সেখানে পণ্য, মৃত্যু যেখানে পণ্য সেখানে জীবনী বিলাসিতা। দীর্ঘ কথোপকথন শেষে সবাই চুক্তিপত্র সাইন করে তাদের বসের দিকে এগিয়ে দিল। প্রণয় চুক্তিপত্র সাইন করতে নিলেই তার ফোনে শব্দ করে বেজে উঠল। প্রণয় একটু বিরক্ত হয়ে ফোনের সামনে ধরতেই ভ্রু কুঁচকে ফেলল। সামনে সবাই কৌতূহলের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। প্রণয় ওদের পাত্তা না দিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কি বললো শোনা গেল না, তবে যা বললো তাতে প্রণয়ের চেহারা রক্তশূন্য হয়ে গেল। সে চিৎকার দিয়ে বলল, হোয়াট? আমি এখনই আসছি বলে ঝড়ের গতিতে বসা থেকে উঠে দাঁড়ালো। সবাইকে অপেক্ষা করে উন্মাদের মতো ছুটে যেতে নিলেও জাবেদ ভয় ভয়ে রাস্তা আটকে তুতলে বলল, স্যার সাইন করে যান, নয়তো আপনার 120 টাকা লস হয়ে যাবে। 120 কোটি টাকা লস হয়ে যাবে। প্রণয় রক্তচক্ষু নিয়ে তাকালো জাভেদের দিকে, হাতের গানটা কপালে ঠেকে বলল, মানি ডাজ নট ম্যাটার, শুট মি, বলে ছুটে বেরিয়ে গেল। সবাই অবাক নয়নে তাকিয়ে দেখলো তাদের এই বসের উন্মাদনা। তারা তাদের বসকে এতটা পাগলামি করতে আগে কখনো দেখেনি। কি এমন হলো? 2 ঘন্টা রাস্তার হাই স্পিডে ড্রাইভ করে 20 মিনিটে শিকদার বাড়িতে এসে পৌঁছলো প্রণয়। ছেলেটার অবস্থা পাগল প্রায়। শিকদার বাড়ি পুরো শুনশান। প্রণয় ঝড়ের বেগে 3 তলায় উঠে গেল। ছুটে প্রিয়তার ঘরের দিকে দেখলো পরিচালিকা জুলেখা বানো বারান্দায় দরজা ধাক্কাচ্ছে। প্রণয়ের বুক কাঁপন ধরল। সে বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে দরজার পর পর বেশ কয়েকটা লাথি দিল। এতে দরজা তো খুললো না, বরং ভেঙেই গেল। প্রণয় এলোমেলো পা ভেতরে ফেলতেই চমকে উঠল। কলিজাটা মুচড়ে উঠল মুহূর্তেই। প্রিয়তা এখনও একইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছে।
প্রণয় হাঁটু গেড়ে বসে পাগলের মতো ডাকতে লাগলো, এই জান, কথা বল প্লিজ, আমার জান, আমার পাখি। কিন্তু নড়ল না প্রিয়তা। প্রণয়ের গালে আলতো চাপ মেরে রাখলো, তবুও নড়ল না প্রিয়তা। ভয় পেয়ে গেল প্রণয়। ব্যতিব্যস্ত হাতে তাকে কোলে তুলতেই তার সফেদ রঙা টি শার্টটি লাল হয়ে রঞ্জিত হয়ে গেল। এসব দেখলই না সে। প্রিয়তাকে কোলে নিয়ে দ্রুত বিছানায় শুয়ে দিল। জুলেখা বানুর উদ্দেশ্যে চিৎকার দিয়ে বলল, ফার্স্ট ডাক্তারকে কল করো। জুলেখা বানু ছুটে গেল সেদিন ড্রয়িং রুমের দিকে। প্রণয় ভর্ত চোখে নিজের পান পাখিটিকে দেখল। তার হৃদয়স্পন্দন যেন মনে হচ্ছে একই লাফে বাড়ি আসবে। সেই কম্পনত হাতে প্রিয়তার পালস চেক করলো। পালস চলছে, তবে অনেক ধীরে। প্রণয় পাশের জগ থেকে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিল। গালে হালকা চাপড় মেরে আতঙ্কিত কণ্ঠে ডাকলো, আমাকে আর মারিস না পাখি, এরপর সত্যি সত্যি মরে যাব। এরপর জ্বালাবি কাকে? কথা বল জান, কথা বল আমার সাথে, বল। বলতে বলতে বুকে জড়িয়ে কেঁদে উঠল প্রণয়। এই জান, শুনছিস? হালকা নড়ে উঠল প্রিয়তা। নিভে নিভে চোখে তাকালো প্রিয় পুরুষের আতঙ্কিত মুখের পানে। প্রিয় পুরুষকে আবার কাছে দেখে অভিমানে বুক ভারী হয়ে এলো প্রিয়তার। চোখের সামনে ভেসে উঠল প্রিয়তার এলোমেলো অবস্থা। তীব্র অভিমানে দূরে সরে যেতে চাইল, কিন্তু ব্যথায় দম বন্ধ হয়ে আসছে। প্রিয়তা মুখ ঘুরিয়ে নিল, কথা বলতে চায় না সে এই পুরুষের সাথে। জ্ঞান ফিরেছে দেখে বুকটা শান্ত হলো প্রণয়ের। মুখের দিকে তাকিয়ে বুঝলো তার জান তার উপরে অনেক অভিমান করে আছে, কিন্তু এখন সে এসবের সময় নষ্ট করবে না। জুলেখা বেগম পাশ এসে দাঁড়ালেন, ভয় ভয় বললেন, ডাক্তারকে কল দিয়েছি বড় ভাই যান, ডাক্তার আসছে। প্রণয় শুনলো, প্রিয়তার দিকে তাকিয়ে আদেশে সুরে বলল, ওকে চেঞ্জ করতে হেল্প করো। জুলেখা বানু প্রিয়তার দিকে তাকিয়ে ঢুকিল, ভয় ভয় বলল, এখানেই করব। প্রণয় প্রিয়তাকে আবার কোলে নিয়ে ওয়াশরুমের দিকে আসলো। ওয়ার্ড্রোব থেকে নতুন জামা বের করে জুলেখা বানুর হাতে দিয়ে বলল, শেষ হলে আমাকে ডাক দেবে। জুলেখা বানু মাথা নেড়ে সম্মতি জানালেন। হাত থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেডশিটের দিকে তাকালো। সেটা নষ্ট হয়ে গেছে। সে বেডশিট পাল্টে নতুন বেডশিট পেতে দিল। নিজের লাল হয়ে যাওয়ার টি শার্টের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিন্তু এবার কিছু একটা মনে পড়তে হাত মুষ্টিবদ্ধ হয়ে কপালের শিরাগুলো ফুলে ফেপে উঠেছে। ধপাধপ পা ফেলে নিজের ঘরের দিকে গেল। ঘরে ঢুকে চারপাশ খুঁজল প্রহেলিকাকে, কিন্তু কোথাও পেল না। বড় বড় শ্বাস ফেলে আপাতত নিজের বারন্ত রাগটা গিলে নিল। ওয়ার্ড্রোব খুলে আবার একটা শার্ট বের করে পরে নিল। জুলেখা বানু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ধীর কণ্ঠে বললেন, হয়ে গেছে বড় ভাই যান। প্রণয় ওয়াশরুমে ঢুকে আবার প্রিয়তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। জুলেখা বানুর উদ্দেশ্যে বলল, বাড়ির বাকিরা সব কোথায়? জুলেখা বানু নত কণ্ঠে বলল, আমরা জানরা গ্রামের কোথায় জানি দাওয়াত খেতে গেছেন সেই সকালেই, আর তো বড় আপা ছাড়া বাড়িতে কেউ নাই। প্রণয় সব শুনে আদেশে সুরে বলল, সরিষার তেলে রসুন ভেজে নিয়ে আসো। জুলেখা বানু আচ্ছা ভাইজান বলে চলে গেলেন। প্রণয় নরম চোখে তাকালো নিজের প্রাণটার দিকে। ব্যথায় মলিন হয়ে যাওয়া সুন্দর মুখটার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, যার জন্য বিষ খেয়ে বিষ হজম করতে হয়, যাকে সুরক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রতিনিয়ত পুড়িয়ে মরতে হয়, দিন শেষে তারই কাছে অপরাধী। যাকে এক নজর দেখবো বলে সব কিছু হাসি মুখে সহ্য করি, সেই বোঝে না আমায়। আমার অভিমান করার জায়গায় নেই, কষ্ট দেখানোর জায়গা নেই। কি করব আমি এই জীবন নিয়ে? প্রিয়তা নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। দুই চোখ তার স্রোতস্বিনী নদী, যা কখনোই শুকায় না। প্রণয় সইতে পারল না প্রিয়তার এই বোবা কান্না। প্রিয়তাকে জোর করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, আলতো হাতে নরম গাল মুছিয়ে দিল। প্রিয়তা থাকতে চাইল না প্রণয়ের বুকে, ছটফটিয়ে সরে যেতে চাইল। প্রণয় এক চুলও ছাড় দিল না, আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে তার প্রাণকে ছুঁয়ে শপথ নিল, আজকের হিসাব সে অক্ষরে অক্ষরে নেবে। প্রিয়তা কান্না করে দিয়ে অনেক কষ্টে ভাঙা কণ্ঠে বলল, স্পর্শ করবেন না আমায়, ছাড়ুন প্লিজ, দূরে যান। প্রণয় ছাড়ল না, বরং ধমক দিয়ে বলল, একদম চুপ, আর একটা কথা বলে থাপ্পড়ে তোর গাল লাল করে ফেলবো। ধমকে কেঁপে উঠল প্রিয়তা, আরও জোরে কেঁদে দিল। নিজের দুর্বল হাতে সব শক্তি দিয়ে প্রণয়ের পিঠ আঁকড়ে ধরল। বুকে মুখ গুজে বেহায়ার কান্নায় ভেঙে পড়ল। জড়িয়ে যাওয়া কণ্ঠে থেমে থেমে বলল, আপনি খুব খারাপ প্রণয় ভাই, খুব খারাপ। আপনি প্রিয়কে খুব কষ্ট দেন। কেন আমায় এত কষ্ট দেন প্রণয় ভাই? আমি সইতে পারি না। সব কষ্ট হজম করে নিলেও আপনি অন্য কারো এটা হজম করতে পারি না। প্রয়োজনে আপনি নিজেই আমার মেরে ফেলুন, তবে এত কষ্ট দেবেন না। প্রণয় শক্ত করে বুকে আগলে নিল, কপালে ঠোঁট চেপে ধরল।
প্রিয়তা কান্না মিশ্রিত একটা বাক্য প্রণয়ের হৃদয়ে এবড়ো থেবড়ো করে দিচ্ছে। সে নিজের মনের সিদ্ধান্ত আরও পাকাপোক্ত করলো। ভেবে নিল যত তাড়াতাড়ি সম্ভব ভিসা পাসপোর্ট বানিয়ে ফেলতে হবে। তাজানকে আর এই নরকে রাখা যাবে না, একদমই যাবে না। জুলেখা বানু গরম তেল নিয়ে এলো। প্রণয় হাতে বাটি নিয়ে বলল, ডাক্তার আসছে বড় ভাই যান, তাকে এখানে নিয়ে আসবো? হ্যাঁ। জুলেখা বানু চলে গেলেন ডাক্তার আনতে। প্রণয় প্রিয়তাকে নিজের থেকে একটু আলগা করে বিছানায় শুয়ে দিল। মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলল, শান্ত হওয়া যান। তাদের কথার মাঝে ঘরে প্রবেশ করলেন স্পেশাল গাইনোকোলজিস্ট ডাক্তার রাইমা শেখ। তিনি এসে প্রিয়তার পাশে বসলেন। চশমা টেনে ভালো মতো প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। তারপর রেগুলার চেক আপ করে প্রিয়তাকে উদ্দেশ্যে বলল, বয়স কত তোমার? প্রিয়তা ডাক্তার রাইমার দিকে দুর্বল চোখে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, 16। ডাক্তার রাইমা শান্ত চোখে চেয়ে আবারও বলল, তোমার রিপোর্ট সহ আমি দেখেছি, সব রিপোর্ট একেবারে নর্মাল। কোনো ইনফেকশন নেই, কোনো সিস্ট নেই, কোনো প্রবলেমও নেই। তোমার সমস্যাটা সম্পূর্ণ জেনেটিক। আমি চাইলে তোমাকে পেইন কিলার সাজেস্ট করতে পারি, কিন্তু এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই চেষ্টা করবে যেন সেটা না নিতে হয়। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, ব্যথা কমে যাবে। আর কিছু ওষুধ লিখে দিয়েছে, 6 মাস নিয়ম করে খাবে, তবে তোমার মেন্টুরালস ব্যথাটি চলে যাবে। আর হ্যাঁ, মাংস আর ডিম একদমই খেতে পারবে না, শুধু শাকসবজি আর মাছ খেতে পারবে, কেমন? প্রিয়তা কিছু বলল না। ডাক্তার রাইমা ইঞ্জেকশন ভেঙে মেডিসিনটা সিরিজে ভরতেই সুচ দেখে আটকে উঠল প্রিয়তা। চিৎকার দিয়ে প্রণয়ের ডান হাতটা আঁকড়ে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করলো, প্লিজ ডাক্তার, এটা দেবেন না, আর যা কিছু দেবেন সব খাবো। ডাক্তার রাইমা এগিয়ে এসে পাশে বসে বললেন, তুমি শুধু চোখটা একটু বন্ধ করো, প্রমিস কিচ্ছু ফিল করবে না। প্রিয়তা এবার আরও জোরে কান্না করে দিল। বালিশ থেকে মাথা সরিয়ে প্রণয়ের কোমর আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ প্রণয় ভাই, ওনাকে বারণ করুন। ডাক্তার রাইমা আবার বললেন, এটা না দিলে ব্যথা কমবে না, বোঝার চেষ্টা করো। প্রণয়ের বুক পুড়ছে। সে প্রিয়তাকে টেনে কপালে চুমু খেলো। 2 হাতে আলগোছে মায়াবী মুখটা তুলে চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলল, আমার চোখে দেখ। অশ্রুসিক্ত নয়নে প্রিয়তা চাইল প্রণয়ের বাদামি চোখে। প্রণয়ের মুখটা আরেকটু এগিয়ে নিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, আমি তো তোর চোখ দেখলেই সব বুঝে যাই জান, তুই কি একটু বুঝিস না? কান্না বন্ধ হয়ে গেল প্রিয়তার, চোখ স্থির হয়ে গেল। প্রিয়তা তলিয়ে যেতে লাগলো এই বাদামি চোখের গভীরে। এই চোখের ভাষা যেন অনেক কিছু বলতে চায়, যা বোঝার সাধ্যি বুঝি প্রিয়তার এই ঝামেলা আর হবে না। চোখে চেয়ে থাকতে থাকতে হঠাৎ আহা করে উঠল প্রিয়তা। সঙ্গে সঙ্গে প্রণয় থেকে বুকে জড়িয়ে নিল। ডাক্তার রাইমা বললেন, নেন, হয়ে গেছে, একটু পরেই ব্যথা ছেড়ে যাবে। ডক্টর রাইমা কিছুক্ষণ চুপ থেকে আবার প্রফেশনাল ভঙ্গিতে বললেন, শোনো প্রিয়তা, এখন তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ডিপ্রেসড, অনেক বেশি চিন্তা করো। কিন্তু তোমার যে বয়স, এটা স্ট্রেস নেওয়ার নয়, এটা তো সময় জীবনটাকে অন্যভাবে দেখার, উপভোগ করার। কিন্তু তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তোমার অতিরিক্ত ডিপ্রেসড তোমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, অ্যান্ড আই ডোন্ট সো ইটস হার্মফুল, সো স্টে হ্যাপি। প্রিয়তা চুপচাপ সব শুনলো, কিচ্ছু বলো না। কী বা বলবে সে? ডাক্তার এবারে প্রণয়ের উদ্দেশ্যে বলল, স্যার, ওকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। প্রণয় সম্মতি জানিয়ে ওনার ফি মিটিয়ে দিল। ডাক্তার রাইমা চলে গেলেন। প্রণয় প্রিয়তার পিঠে হাত বোলাতে বোলাতে অপরাধী কণ্ঠে বলল, আমি সরি জান, আমার জান পাখি, খুব কষ্ট পেয়েছিস? প্রিয়তা আরও শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে। কষ্ট তো পেয়েছিল, পাবেও, এটা তো তোর নতুন নিয়ম নয়। তবে যাই হোক, প্রণয় ভাইকে ছাড়া বাঁচা যাবে না। প্রণয় মনে মনে ভাবল, এই কষ্ট আর কিছুদিনের বাকি। এরপর এই টক্সিক মানুষ, এই টক্সিক পরিবেশ, সব কিছু থেকে অনেক অনেক দূরে থাকতে হবে তোকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কষ্ট দেওয়ার মতো মানুষটা আর থাকবে না তোর জীবনে। তুইও ধীরে ধীরে ভুলে যাবি সব কিছু, সময়ের সাথে সাথে ছুঁড়ে ফেলে দিবি মন থেকে। ফেলবি তো জান পাখি? দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই গড়িয়ে পড়ল তরল অশ্রু। প্রিয়তা প্রণয়ের পিঠ আঁকড়ে ধরার চেষ্টা করে বলল, দুঃখ যন্ত্রণা দিয়ে সমস্যা নেই, কিন্তু কখনো দূরে সরিয়ে দিয়ে না, সহ্য করতে পারবো না, মরে যাব। বুক কেঁপে উঠল প্রণয়ের, অস্থিতে মিশিয়ে গিয়ে শুধালো, কিছু খেয়েছিস? প্রিয়তা 2 পাশে মাথা নাড়ল। প্রণয় তাকে রেখে উঠে যেতে যেতে বলল,
চুপচাপ খেয়ে রেস্ট নিবি, আমি খাবার নিয়ে আসছি। প্রিয়তা অসহায় মুখে তাকিয়ে রইল। প্রণয় কিচেনে এসে ফ্রিজ থেকে ফ্রেশ ভেজিটেবলস বের করলো। শার্টের হাতা গুটিয়ে গ্যাস অন করলো। 10 মিনিটের মধ্যে ভেজিটেবল স্যুপ বানিয়ে প্রিয়তার কাছে নিয়ে এলো। প্রিয়তার ব্যথা একটু কমে আসায় এখন খিদে পাচ্ছে। প্রণয়কে বাটি হাতে এগিয়ে আসতে দেখি খিদেটা আরও বেড়ে গেল। এগিয়ে গিয়ে উৎসুক কণ্ঠে বলল, কি রান্না করেছো প্রণয় ভাই? প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তার দিকে তাকালো, মনে মনে বলল, পাখিরি। প্রণয় মৃদু হেসে একটু স্যুপ চামচে নিয়ে প্রিয়তার মুখের সামনে ধরল। স্যুপের বাটির দিকে তাকিয়ে প্রিয়তার উচ্ছ্বসিত হাসি এসে মুখটা সহসায় ফাটা বেলুনের মতো চুপসে গেল। নাক সিটকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ছ্যাঃ, এসব ঘাস পাতা আমি খাবো না। প্রণয় গাল চেপে ধরে প্রিয়তার মুখ ঘুরিয়ে নিল। ফু দিয়ে প্রিয়তাকে খাইয়ে দিতে বলল, আগে টেস্ট কর, যদি ভালো না লাগে খেতে হবে না। প্রিয়তা নাক কুচকে খাবারটা মুখে নিল। খাবারের স্বাদটা জিভে লাগতে চোখ বড় বড় করে ফেলল। প্রণয় আরেক চামচ ফু দিয়ে মুখের সামনে ধরল। কেমন? প্রিয়তা খাবারটা মুখে নিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, অনেক মজা। হাসলো প্রণয়। পুরো বাটি খেয়ে নিয়ে আদেশ করে বলল, আজ থেকে তোর হাজিবাজি খাওয়া বন্ধ। প্রিয়তার মুখ অন্ধকার করে ফেলল, কিন্তু প্রিয়তার মুখোমুখিকে পাত্তা দিল না প্রণয়। বাটি নিয়ে চলে গেল। প্রিয়তা প্রণয়ের যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলল। আপনি বড়ই অদ্ভুত প্রণয় ভাই, নিজে কেটে ছিঁড়ে নিয়েই মলম লাগান। আমি জানি না আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে, তবে এই তনয়া শিকদার প্রিয়তা তো শেষ। পূর্ব আকাশে বিস্তৃত কালো মেঘ জমেছে, তার থেকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতির অবস্থা ভালো না, পুরো পৃথিবী অন্ধকার করে কিছুক্ষণের মধ্যেই হয়তো ধরণীতে শ্রাবণ ধারা নামবে। ইতিমধ্যে পূর্ব বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই দুর্যোগময় পরিবেশ দেখে পরিণীতার কোল যে আজ 1টা থেকে 30-এর মধ্যে অফ হয়ে গেছে। কলেজ বন্ধ করতে হবে না। প্রিয় পরিণীতা মহা খুশি। সে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে দুহাত মিলে ঝোড়ো হাওয়া উপভোগ করছে। পূর্ণতা দৌড়ে ছুটে এসে ওর মাথায় গাঁটটা মেরে তেতে তেতে বলল, পরি, পুরো কলেজ ফাঁকা হয়ে গেছে, দুনিয়া অন্ধকার করে ঝড় বৃষ্টি আছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি চল। পরিণীতা ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, সবাই চলে গেছে, তুই এখানে কি ডিম পাড়তে আছিস নাকি কাবাবের হাড্ডি হবি, তাই বলে থেকে গেছিস? পূর্ণতা ভুর কুচকালো। মানে? পরিণীতা দুষ্টু হেসে চোখ দিয়ে বলল, তোর মতো জাত নিরামিষ বেডিরা এসব বুঝবে না। এর থেকে ভালো ঝড় বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি না বাড়িয়ে তোর গাড়ি দাঁড় করিয়ে আছে, এদিকে যা। পূর্ণতা রেগে গেল। একদম না পড়ি, কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তুই কলেজ শেষ হয়ে যাবার কথা, নিশ্চয়ই বাড়িতে জানিয়েছিস। চল, আমি তোকে ড্রপ করে তারপর যাব। পরিণীতা লাফিয়ে উঠল। পূর্ণতার দিকে তাকিয়ে আপত্তি জানিয়ে বলল, মা আমার, তুই যা, আমি এখন যাব না, প্লিজ। পূর্ণতা দাঁত কিটিমিটি করে টানতে টানতে বলল, চল বলছি। পরিণীতা কোনো রকম ওর হাত ছাড়িয়ে উল্টো ঘুরে দৌড় দিতে বলল, আমি যাব না টেপির মা। সাবধানে পড়ি, পড়ে যাবি। বলতে বলতে পরিণীতা হোঁচট খেয়ে উল্টে পড়ল। পরিণীতার চোখ মুখ কুচকে মাটিতে পড়ে ব্যথার আওয়াজে অপেক্ষা করল, কিন্তু এক হাতে মাটিতে কিছুটা ঘর্ষণ অনুভব করলো। এছাড়া আর তেমন কিছু অনুভব করলো না। কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পরও যখন ব্যথা লাগলো না, তখন ভুরু কুচকে ফেললো পরিণীতা। টিপ টিপ করে চোখ মেলে তাকাতেই হা হয়ে গেল। আদিপ ওর হাত টেনে ধরে কপাল কুচকে ওর দিকে তাকিয়ে আছে। রেগে আছে কিনা বোঝা যাচ্ছে না। আবিদ ওর হাত ধরে সামনের দিকে টান দিল। মনোযোগী হারিয়ে পরি তাল সামলাতে না পেরে ঝড়ের বেগে আদিবের বুকে আছড়ে পড়ল। ততক্ষণে পূর্ণতা তার চিত্রলেখা ম্যাডামও দৌড়ে এসেছেন। মাস্টারমশাই সামনে এলেন। পরিণীতার পৃথিবী স্লো মোশনে চলতে থাকে, চারপাশে ভায়োলিন বাজতে থাকে, কিন্তু এই সুখ অন্য কারো সহ্য হয় না। কেউ এসে ওকে এক ঝটকায় পরিণী আবিদের কাছ থেকে আলাদা করে দিল। তীক্ষ্ণ ঝাঁঝালো বাক্য ছেড়ে বলল, তোমার কি কোনো ম্যানার্স জানা নেই পড়ি? এভাবে কেউ স্যারের গায়ে পড়ে? ছাড়ো বলছি। কলেজ শেষ হলে দেখি তুমি প্রায়ই স্যারের আশেপাশে চিপকে থাকো। তুমি কি ভুলে যাও স্যারের ছাত্রী সম্পর্কর বেমানান? সেখানে তুমি। পরিণীতার চোখ পানি চলে এলো। মাথা নিচু করে সরি বলতেই নিলে আদিপুর হাত মুষ্ট করে শক্ত করে চেপে ধরল। নিজাই তে পরীকে কাছে টেনে নিল। পূর্ণতার চিত্রলেখা ম্যাডামের চোখে বিস্ময় বড় বড় হয়ে গেল। আদিপ নিজের রুমাল দিয়ে পরীর হাতে লেগে থাকা মাটি মুছে দিতে দিতে নরম করে বলল, কোথাও লেগেছে অ্যাঞ্জেল? পরিণীতা মুগ্ধ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে
দুই পাশে মাথা চাকালো, স্বস্তির নিঃশ্বাস ফেলল। আদি পরিণীতার কলেজ ব্যাগটা ওর কাঁধ থেকে নিয়ে নিজের কাঁধে নিতে নিতে চিত্রলেখা ম্যাডামের দিকে তাকালো। শান্ত অথচ রাগী কণ্ঠে বলল, কলেজ শেষ ম্যাডাম, তাই এখানে ছাত্রছাত্রীর সম্পর্ক থাকবে না। সেটা ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত হয়ে গেছে এখন। তাই পড়ি আমার গায়ে পড়বে না কোলে উঠে বসবে, সেটা ওর আর আমার ব্যাপার। দিস ইজ নন অফ ইয়োর বিজনেস অ্যান্ড থ্যাংক ইউ ইয়োর কনসার্ট ম্যাডাম। চলো পড়ি। আদি পরিণীতার হাত শক্ত করে চেপে ধরে নিয়ে চলে গেল। পূর্ণতার চিত্রলেখা তাজ্জবনে তাকিয়ে রইল দুজনের দিকে। পূর্ণতা গোল গোল চোখে তাকিয়ে মনে মনে ভাবলো, তাহলে এই আর স্যারই কি পড়িসি মাস্টারমশাই? চিত্রলেখা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল পরিণীতার হাত ধরে রাখা পুরুষটির হাতের দিকে। আদিপ তার ব্যবহারে পরিষ্কার বুঝিয়ে দিল তার জীবনে পরীর গুরুত্ব কতটা, যেখানে চিত্রলেখার নাম কারো কোনো জায়গায় নেই। কথা বলার সময় তার চোখের ভাষা স্পষ্ট করে দিচ্ছিল সে পরীকে কতটা ভালোবাসে। কিন্তু প্রথম দেখাতেই তো সেই শ্যামবর্ণ পুরুষকে মন দিয়ে দিয়েছে, আর না বুঝে এতদিন ভালোবেসেছে। তাহলে কি সব মিথ্যে? চিত্রলেখা চোখ মুছতে মুছতে চলে গেলেন। পূর্ণতা আরও অবাক হয়ে গেল, এর আবার কি হলো? যাই হোক, সে আর এগুলো নিয়ে বেশি ভাববে না, পরে পরের কাছে সব জেনে নেবে। ইতিমধ্যে আকাশের বুক ছিঁড়ে অঝোর ধারায় টুপটা বৃষ্টি পড়তে শুরু করেছে। আবিদ অভিব্যক্তির ভঙ্গিতে পরিণীতার হাত ধরে ছুটতে ছুটতে বলল, উফ অ্যাঞ্জেল, ভিজে যাবে, তাড়াতাড়ি চলো, জোরে দৌড়াও। জোরে দৌড়ানো তো দূরের কথা, পরিণীতা শটান দাঁড়িয়ে পড়ল। হাতে টান লাগতে থেমে গেল আদিব। আবারও কাছে এসে তাড়া দিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে যে, তাড়াতাড়ি চলো যান। পড়ি গেল না, বরং আদিবের পেটের কাছে শার্ট টেনে ধরে আদিবের সুর বোলালো, আপনিও যাবেন না? কেন? পরিণীতার মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আবারও আবদার করে বলল, একসাথে ভিজবে মাস্টারমশাই, প্লিজ। আদিব কিছুক্ষণ শান্ত নয়নে তাকালো ওই মায়াবী চোখে। ওই চোখের আবদার সে কখনো ফেলতে পারে না। ওই চোখের মালিক যদি তার কাছে তার কলিজাটা চায়, তাহলে হয়তো সে ওই অতি প্রিয় নারীর কাছে ছুরি তুলে দেবে, বলবে, তুমি নিজেই নিয়ে নাও। পরিণীতা আবিদকে কিছু বলতে না দেখে ঠোঁট উল্টালো, হাত ঝাঁকিয়ে বলল, কি ভাবছেন মাস্টারমশাই, ভিজবেন তো? আদিব মায়াবী মুখটাতে হাত ছুঁয়ে নরম গালে খসখসে বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে করতে আদরে সুরে বলল, বৃষ্টিতে ভিজলে আমার অ্যাঞ্জেলের ঠান্ডা লেগে জ্বর চলে আসবে, জেদ করো না, চলো ছাউনি নিচে। পরিণীতা গেল না, বরং গাল ফুলিয়ে এবার আবিদের পেট জড়িয়ে ধরে বলল, আসুন, ঝড় বৃষ্টি বন্যা ভূমিকম্প সাইক্লোন সুনামি সব আসুক, তবু ভিজব, বৃষ্টি বিরাজ করব একসাথে। চুপ হয়ে গেল আদিব, নিরলস চেয়ে রইল সেই সুন্দর মুখপানার দিকে। পরিণীতা আবারও উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, নদীর পাড়ে যাবেন মাস্টারমশাই? নদীর পাড়ে কেন? বৃষ্টি বিলাসের জন্য নদীর পাড়েই সেরা। পরিণীতা কথা শেষ করার আগে তীব্র সাদা কালো ঝলকানিতে মেঘলা আকাশ উজ্জ্বল হয়ে উঠল। মেঘলা আকাশটি উজ্জ্বল হয়ে উঠল, সাথে সাথে আঁতকে উঠল পরিণীতা। ঝড়ের বেগে আছড়ে পড়ল আদিবের পুরুষালী বুকে। পরিণীতাকে ভয় পেতে দেখে ঠোঁট চেপে হাসলো আবিদ, মাথায় হাত রেখে বলল, আরও শক্ত করে জড়িয়ে ধরো, কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দ হবে। তাই হলো। সেকেন্ড পার হওয়ার আগে কানের তালা যেন পড়ে যাওয়ার মতো বিকট শব্দ হলো। কেঁপে উঠল আরও শক্ত করে জড়িয়ে ধরে পরিণীতা এই নরম সরম স্বভাবের জন্য মাঝে মাঝে ভীষণ ভয় হয় আবিদের। তোমাকে ইস্পাতের মতো শক্ত করতে হবে আমার জান, নাহলে তুমি সে আঘাত সহ্য করতে পারবে না, যে আঘাত তোমার নিজের বাবা তোমায় দেবে। আমি না থাকলে তুমি কি খুব মিস করবে অ্যাঞ্জেল? আমাকে মেরে ফেলবে, তুমি কি খুব কষ্ট পাবে, খুব কি কাঁদবে? তুমি কাঁদলে আমি যে মরে শান্তি পাবো না গো। আমার অ্যাঞ্জেল কাঁদবে, এটা আমার সহ্যই হবে না। পরিণীতা মুখ থেকে মাথা তুলল, আবে তার নাক টেনে টেনে বলল, আকাশের অবস্থা ভালো না, এখন নদীর পাড়ে গেলে বাদ সোজা আমাদের মাথায় পড়বে। কেঁপে উঠল পরিণীতা, একটু ভয় পেল, নিজের জেদ বজায় রাখলো, জেদি কণ্ঠে বলল, যাবই যাব, চলুন। পরীর জেদের কাছে হার মানল আদিব। এতক্ষণে বড় বড় ফোঁটার ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুজন ভিজে সবসেবে হয়ে গেল। 10 মিনিট হাঁটার পর তারা নদীর কাছে পৌঁছে গেল। পরিণীতার কথাই সত্য হলো, বৃষ্টির আসল সৌন্দর্য নদীর পাড়েই পাওয়া যায়। পরিণীতা একছুটে নদীর পাড়ে পৌঁছে গেল। নদীর পানিতে পড়া বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো অপরূপ সুন্দর লাগছে।
পরিণীতা চোখ বন্ধ করে 2 হাত মেলে দিল। আদিব ধীর পায়ে এগিয়ে গেল পরীর কাছে। পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের প্রাণ পাখিটার দিকে। কই, তার চোখ তো বৃষ্টিকে সুন্দর লাগছে না, আর তার দৃষ্টি তো কেবল তার পরিতেই নিবদ্ধ। আশেপাশের সব কিছু তাকে আকর্ষণ করতে বাধ্য। পরিণীতার গায়ের নীল সাদা রঙের কলেজ ড্রেসটা ভিজে শরীরের সাথে আঁটোসাঁটো হয়ে চিপকে আছে। দুধে আলতা বর্ণের শরীরের গলা গলা বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটাটা মুক্তোর দানার মতো চকচক করছে। গোলাপের পাপড়ি ন্যায় প্রফুল্লিত ঠোঁট ঝোড়ার পড়া বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীর সবচেয়ে লোভনীয় দৃষ্টি লাগছে। আবিদের ভীষণ হিংসা হলো বৃষ্টিকণার ওপর। তারা কেমন অবাধে বিচরণ করছে তার পবিত্র পরীর শরীরে। আবিদের ভীষণ ইচ্ছে হলো ওই সিক্ত দেহের প্রতিটা জলবিন্দু নিজের ওষ্ঠ দ্বারা শোষণ করতে। নিজের এসব লাগম ছাড়া ভাবনায় নিজেই তাজ্জব বনে গেল আদিব। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল নিজের হাল খারাপ হয়ে যাওয়া দেখে। ঢোক গেল। পরিণীতা ফিরে তাকালো আবিদের দিকে। সাদা শার্টটা ভিজিয়ে পুরুষালী দেহের সাথে লিপটে আছে, কিন্তু পরিণীতা এবার এত লুচু নয়, এত গভীরভাবে চাইল না। ছুটে গেল আবিদের কাছে, বায়না করে ফুফলো কণ্ঠে বলল, কোলে নিন মাস্টারমশাই। পরিণীতার কথায় ঘোর কাটলো আবিদের। ধীরে ধীরে তার নেশা চলে যাচ্ছে। সে পরিণীতার দিকে তাকিয়ে দুষ্ট হাসলো, চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, কোলে নিলে কি পাবো? পরিণীতা জবাব শোনার অপেক্ষা করলো না। আবিদের পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে গলায় ঝুলে পড়ল। হাসলো আবিদ। নরম তুলতুলে আদরের দেহখানা ভার নিজের অস্তিত্বে নিল। নিজেকে শূন্য অনুভব করতেই গলা জড়িয়ে পুরুষের বুকে মাথা রাখলো পরিণীতা। দুজনে আকাশের পানি মুখ করে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে লাগলো। পরিণীতা আবিদের দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে ডাকলো, মাস্টারমশাই। পাখি। পরিণীতা নেশাগ্রস্ত চোখে তাকালো আবিদের দিকে। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই সিক্ত গলায় শক্ত করে তপ্ত চুমু খেলো, গলায় ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র আসক্তি মেশানো কণ্ঠে বলল, অনেক ভালোবাসি আপনাকে। থমকে গেল আবিদ। তার হৃদস্পন্দনের গতি স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে দ্রুত গতির বিট করতে শুরু করলো। পরিণীতা আবার বলল, চিত্রলেখা ম্যাডাম আপনাকে ভালোবাসে। আপনি তাকে স্পষ্ট জানিয়ে দেবেন, আপনি শুধু আমার আর কারো নয়। আমি আপনাকে কাউকে এতটুকুও দেব না। কিন্তু এসব কথা আবিদের কানে পৌঁছালো না। সে তো থমকে গেছে। পরিণীতা একটা তপ্ত চুমু যে ধৈর্যের পাহাড় গুড়িয়ে দিয়েছে। সংযম ছুটে গেছে। সে গভীর দৃষ্টিতে চাইল পরিণীতার বাণী। অতক্ষণে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে থাকা পরিণীতার কলিজা ধক করে উঠল। সে চোখের ভাষায় প্রাণঘাতী, যা পরিণীতার আত্ম অবধি নাড়িয়ে দেয়। পরিণীতার দেহের সকল সিস্টেমকে নিজের আয়ত্তাধীন করে নেয়। এই দৃষ্টি মিলিয়ে নিজেকে পাগল পাগল লাগে পরিণীতার। তাই সে আরও বেশিক্ষণ ওই চোখে তাকিয়ে থাকতে পারল না, দৃষ্টি সরিয়ে নিল। আবিদ এক হাতে পরিণীতাকে সামলে অন্য হাতে পরিণীতার রক্তলাল ঠোঁট ছুঁয়ে কেঁপে উঠল পরিণীতা। নেশাগ্রস্তের মতো পরিণীতার ওষ্ঠের কাছে নিজের অষ্ট এগিয়ে নিতে পায়ের নিচে কাদা স্লিন খেয়ে দুজনেই উল্টে পড়ল নদীর পায়ে নরম কাদামাটিতে। পরিণীতার নিচে থাকায় তার ওপরে পড়েছে আবিদ। যদিও ব্যথা পায়নি পরিণীতা, কিন্তু পড়ে গিয়েও আবিদের দৃষ্টি একটুকু পরিণত হয়নি। ঝুমঝুমিয়ে বৃষ্টি যে মধ্যে পরিণীতার তীক্ষ্ণ সুচালো চাহনির চোখে তাকালো পরিণীতা। আবিদের তপ্ত গরম নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে পরিণীতার মুখে পানি। আবিদ পরিণীতার নরম গালে ঠোঁট ঘষতে ঘষতে স্লো ভয়েসে বলল, তোমাকে একটু আদর করি পড়ি। জানো, তোমাকে দেখলেই আমার খালি আদর আদর পায়। তুমি জানো কত সুন্দর তুমি। তুমি জানো তোমার ঠোঁট দুটো কত সুন্দর। উফ, আমার তো কামড়ে খেয়ে ফেলতে মন চায়। তুমি জানো গাল দুটো কত সুন্দর, সারাদিন চুমু খেতে মন চায়। পরিণীতা বুঝলো তার মাস্টারমাইতে তার নিজের মধ্যে নেই, কিন্তু ওনার বলা কথাগুলো পরিণীতা শেষ হয়ে যাচ্ছে। উনি কি আজ থেকে মেরেই ফেলবে? আবিদ দেখতে দেখতে পরিণীতার ওড়না খুলে ছুঁড়ে ফেললো। সাথে সাথে চোখ বন্ধ করে নিল পরিণীতা। তীব্র আসক্তির তাড়নায় চোখের পলক ফেলার আগে পরিণীতার স্নিগ্ধ নরম গরম গলায় আবেশের ঠোঁট ছুঁয়ে দিল আবিদ। পুরুষালী পুরো ঠোঁটের স্পর্শ নিজের অস্তিত্ব পেতেই চমকে উঠল পরিণীতা। আবিদের গভীর আদরে পরিণীতার দেহের নার্ভাসগুলো অবশ হয়ে আসতে লাগলো। আবিদের আদরের তীব্রতা সইতে পারল না পরিণীতা। শক্ত করে খামচে ধরল আবিদের শরীরের পিঠটাকে। পরিণীতার এমন অরিয়েকশনের আরও কন্ট্রোললেস হয়ে পড়ল আবিদ। স্থ হাতে পরিণীতার চুড়িদার খুলতে শুরু করে দিল।
দুটো বোতাম করে ফেললো। উন্মুক্ত ফর্সা ত্বকে লাল তিলটা দৃষ্টি আকর্ষণ করতে মাথা নষ্ট হয়ে গেল আবিদের। ঝড়ের বেগে হামলা পড়লো সেটার উপর। পরিণীতা 2 হাতে মুষ্টিবদ্ধ করে ফেললো। এই লোকটা কেন বোঝে না? এই লোকের গভীর স্পর্শ পরিণীতা একদমই সহ্য করতে পারে না। স্পর্শকাতর মেয়েটা পুরোপুরি স্পর্শকাতর। এর ওপর আবিদের এমন লাগামহীন আদরে পরিণীতার প্রাণ পাখি ছটফটিয়ে উঠেছে। সে এই বেসামাল স্পর্শের হাত থেকে বাঁচতে একটু সরতে চাইল। তাতে বোধ হয় দৃষ্টি ফিল করলো আবিদ। সাথে সাথে পরিণীতার আঙুলের ভাঁজে আঙুল পুড়ে দিয়ে বাড়িতে চেপে ধরলো। জড়িয়ে যাওয়া অসহায় কণ্ঠ বলল, ডোন্ট মুভ অ্যাঞ্জেল, প্লিজ আমার কাছে থাকো, একটু আদর করতে যাও, নাহলে মরে যাবো আমি। আবিদের এমন আতর মাখা আবদারে কর্ণকুহরে আসছেই পরিণীতার দেহ শিউরে উঠল। পরিণীতা ছটফট করতে চাইলেও আবিদের হাতে মুঠোয় বন্দি সে। একচুলে নড়তে পারছে না, আর না পারছে এমন বেসামাল স্পর্শ গায়ে মাখতে। আবিদের চুমু খেতে খেতে নজর পড়ল লাল টকটকে কম্পনত ঠোঁট জোড়ায়। রক্ত লাল ঠোঁট জোড়ায় নিজের মুখে পুড়ে নিতে নিতেই আজকে টনে বলল, আই ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস, দে আর লাইক চকলেট ফ্লেভার। আবিদের এমন নেশাজোড়া কণ্ঠের সাথে পুরুষালী ওষ্ঠের অস্তিত্ব অনুভব পেতেই পরিণীতার দম আটকে এলো। শরীরে ভয়ঙ্কর সব প্রাণঘাতী অনুভূতিগুলো বেসামালভাবে ছুটে এলো। আবির 2 সেকেন্ডের মধ্যে পরিণীতার নরম ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। শান্ত চোখে চাইল পরিণীতার কম্পরত ঠোঁটের পানে। পরিণীকে থেকে দেখে মনে হচ্ছে জ্বলন্ত অনুভূতি থেকে একটু কাঠকয়লা বের করে নিয়েছে। অস্বাভাবিকভাবে তার বুক ওঠানামা করছে। আবিদের হঠাৎ থেমে যাওয়া সহ্য হলো না পরিণীতার। আবিদের হাত ছাড়িয়ে বিদ্যুৎ বেগে আবিদের চুল টেনে ধরলো। মাথা নিচু করে পুরুষালী ঠোঁটের ঠোঁট মিলিয়ে দিল। প্রিয়সী আমার উন্মাদনা দেখে হাসলো আবিদ। কোমর জড়িয়ে আরেকটু ঘনিষ্ঠ হলো। পছন্দের অমৃত সুধা শুষে নিতে থাকলো প্রিয়সীর কোমল ওষ্ঠ হইতে। প্রায় 5 মিনিট পরিণীতার ঠোঁটের ওপর নিচে রাজত্ব চালানোর পর হাঁপিয়ে উঠল পরিণীতা, ছটফটিয়ে উঠল। কিন্তু আবিদ তাকে ছাড়ল না, বরং আরও শক্ত করে চেপে ধরল। কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট সরিয়ে নিল। পরিণীতা ছাড়া পেয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই আচমকা ঠোঁট ডুবিয়ে দিল। আরও কয়েক মিনিট ডিপ কিস করে পরিণীতার ওপর থেকে সরে পাশের বাড়িতে শুয়ে পড়ল। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তে সাক্ষী হয়ে প্রকৃতিও লজ্জা পেল। আবিদ বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের ওপর পুনরায় নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। নিজের নার্ভগুলোকে শান্ত করার চেষ্টা করছে। এই পরি তাকে না জানি কবে পাগল বানিয়ে ছাড়বে। যদিও সে তো পাগলই। তার এই প্রাণ পাখি মেয়েটাই, এই মেয়েটাকে একটুখানি ভালোবাসতে সে তার জীবনের মায়া ছেড়ে দিয়েছে। মৃত্যুর জন্য সে প্রস্তুত, তবে এই মেয়েটা থেকে দূরে সে কোনো কিছুতে বিনিময় যাবে না। পরিণীতা বুক ভরে নিঃশ্বাস নিয়ে আসক্তিময় পুরুষালীর দিকে তাকালো। লোকটা সরে গেছে দেখে পরিণীতার অভিমান হলো, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে সে নিঃশব্দে আবিদের ওপর শুয়ে বুকের দিকে থেকে 3টা বোতাম খুলে উন্মুক্ত বুকে মাথা রাখলো। কোমল কণ্ঠে বলল, আমার থেকে কোনোদিনও আলাদা হয়ে যাবে না তো মাস্টারমশাই? বিশ্বাস করুন, পরি আপনাকে ছাড়া একটা দিনও বাঁচবে না। প্রশান্ত হাসলো আবিদ, নিজেকে পরির পক্ষে অনুভব করে। আবার আপন শান্তিতে চোখ বন্ধ করে নিল। শক্ত করে পরির পিঠ জড়িয়ে ধরে শান্ত অথচ দীর্ঘ কণ্ঠে বলল, এই আদিব রাফাত নিজের শেষ নিঃশ্বাসটুকু তার পরিণামে লিখে দিয়েছে। তুমি আমার মৃত্যু চেয়েও পরি, তবু বিচ্ছেদ নয়। আমি সেটাও কোনোদিন তোমাকে দিতে পারবো না। জীবনে যতই জটিল পরিস্থিতি আসুক, আমার ওপর একটু বিশ্বাস রেখো। আমার হাত ছেড়ে দিও না। তুমি হারলে আমি সত্যি সত্যি শেষ হয়ে যাব। আর যদিও বা কখনো একান্তই আমাকে ছাড়তে হয়, তবে আমাকে তোমার হাতে শেষ করে দিও পরি। কারণ তুমি ছাড়া তোমার এই মাস্টারমশাই একদিন তো দূরের কথা, একটা সেকেন্ডও বাঁচবে না। আই লিভ ইউ মোর মাই অ্যাঞ্জেল, ইউ আর অনলি মাই। পরিণীতার বুকটা ভালোবাসায় ভালো লাগায় ভরে উঠল। সে উন্মুক্ত বুকে গভীর চুমুকে বলল, পরি আপনাকে কতটা ভালোবাসে সেটা বুঝি মুখে বলতে হবে মাস্টারমশাই? ব্যথাতুর হাসলো আবিদ, মাথায় চুমুকে মনে মনে বলল, তোমার সাথে 100 বছর বাঁচতে ইচ্ছে হয় পরি, আমার পরি। সন্ধ্যা 7টা। পরিণীতার প্রিয়তা 3 তলার মাঝামাঝি ছাদের কাউচে বসে গল্প করছে, হাসাহাসি করছে। আশেপাশে মৃদুমন্দ বাতাস বইছে, বেশ ভালোই লাগছে। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, বেশ হেসো না আপু, জানো তো যত হাসি তত কান্না। বড় আব্বু সাফ সাফ জানিয়ে দিলে, তুমি যদি এসএসসিতে ভালো মার্ক না করতে পারো, ফেল করো, তুমি তো শেষ। তোমাকে নাকি মুখলেস চাচার সাথে বিয়ে দেবে।
যদি মুখলিস চাচাকে বিয়ে করতে না চাও তবে পড়াশোনায় মন দাও আপু। পরিণীতা হা করে শ্বাস ফেলল। গাছাড়া ভাব নিয়ে বলল, ওফ প্রিয় বোন আমার, এসব অশালীন কথাবার্তা বাদ দে তো বোন, ভালো কিছু বল। এর পরে পরে তোর মাথাটা গেছে, এটা তোর ব্রেইন চিবিয়ে খেয়ে নিয়েছে। আমাকে দেখে খাই দেয় চিল করি, তুইও কর। এমনিতেই যত পড়ো সে তো বিয়ে করে হাড়ের নিচের কালি মাজতে হবে, তাহলে সে সময়টা জীবনে বাঁচার জন্য পেয়েছি, তা ধরাধরি কড়াকড়ি নামক অশ্লীল কাজে নষ্ট করবে কেন? এসব পড়াশোনা রান্না কোনো কাজে লাগবে শুনি। পরিণীতার লজিক শুনে লজিক মারা গেল। পরিণীতা হাড় বেড়ে নিয়ে বলল, মুখলিস চাচা কাল থেকে দুলাভাই রাখা শুরু করে দেবো তাহলে। পরিণীতা নাক ছিটকে বলল, ছি প্রিয়, তোর যে এত খারাপ। ভ্রুগজ করল প্রিয়তা। পরিণীতা আবার ভাব নিয়ে বলল, তোর দুলাভাই অনেক শিক্ষিত হবে, লম্বা হবে, সুদর্শন হবে। সেই জায়গায় মুখলেশ ওয়াক। প্রিয়তা আরো কিছু বলতে যাচ্ছিল, তারা গিয়ে হঠাৎ ঝড়ে বেগে ছুটে এলো তন্ময়। ব্যতিব্যস্ত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আপু আপু। প্রিয়তার পরিণীতা একত্রে তাকালো তন্ময় দিকে। প্রিয়তা খ্যাক করে উঠল, বলল, মোটু তোর কি পেট খারাপ হয়েছে? এভাবে মোচড়ামুচড়ি করছিস কেন? এবার প্রিয়তা পরিণীতার মুখের কথা কেটে নিয়ে বলল, নাকি তোর হবু বউকে অন্য কেউ বিয়ে করে নিয়ে গেছে? থাক ভাই, কাঁদিস না, বড় হ, তারপর কলা বেগুনের মতো তোর একটা বউ নিয়ে আসবো। তারপর ভাই বোন মিলে একসাথে গাইব, সাদা কালা কালা সাদা। তন্ময় বোনেদের ওপর বিরক্ত হলো। এই লেজ ছাড়া বাদরগুলো কিভাবে তার বোন হলো সেটাই বুঝে পায় না তন্ময়। তন্ময় নিশ্চিত এগুলো তার গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার জন্য পাপ করেছে। প্রিয়তা আবার চাইল, বলল, চকলেট চাইতে এসেছিস? দেব না, যা। তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, চল না, তোমাদের চকলেট চাই না, তোমাদের একটা ভালো খবর দিতে এসেছি। শুনতে যেহেতু যাও না তাহলে চললাম। বলে দৌড় দিতে নিলে পরিণীতা পেট ধরে আটকে ফেললো। ধমকে বলল, বেয়াদব, বড় আপুদের সাথে বেয়াদবি, সেফটি পিন দিয়ে তোর গ্যাস বেলুন ফুটো করে দেব। তন্ময় আপুদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রিয়তে এবার সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা বল, কি বলতে চাস? পরিণীতা ও ভাইদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তন্ময় এবার একটু হাফ ছেড়ে বাঁচল। দুই বোনের দিকে তাকিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, জানো আপু, ছোট দাদা একদম তোমার মতো সুন্দর, একদম তোমার মতো একটা টুকটুকে বউ নিয়ে এসেছে। এক্ষুনি নিচে এসে দেখলাম। পরিণীতার প্রিয়তার মাথার মধ্যে যেন বাজ পড়লো। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে একসঙ্গে চিৎকার করে বলল, কি? প্রিয়তা তন্ময়ের কান টেনে ধরে বলল, বড় আপুর গল্প বানিয়ে বলছিস? তন্ময় চিৎকার দিয়ে নিজের কান ছাড়তে ছাড়তে বলল, যদি বিশ্বাস না করো তো নিজের চোখে দেখে আসো। প্রিয়তা পরিণীতা ঢোক গিলে তন্ময়কে ছেড়ে তড়াক করে বসা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর একে অপরের দিকে তাকিয়ে ছুট দিল নিচে। তন্ময় বোনেদের এভাবে ছুটতে দেখে ব্যঙ্গ করে বলল, দুটোই বাদর। শেখদার বাড়ির ড্রয়িং রুমের বিশাল জটলা। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম, প্রেরণা, ধীরা, থরি, রাজ, প্রীতম সবাই হা করে তাকিয়ে আছে লাল শাড়ি পরিহিতা দুধে আলতা বরণের 14 থেকে 15 বছর বয়সী মেয়েটার দিকে। পাশে প্রেম বিরক্ত মুখে তাকিয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে তেতো খাইয়ে দিয়েছে। অর্ণ নতুন মুখে দেখে ফিদা হয়ে গেল। সমুদ্রের পেটে গুঁতো মেরে সুর তুলে বলল, এ কি নারী নাকি পরী? বিধি নিজে ভুল করবে। আমি তো হাই মানুষ, এটি মানুষ ভেবে পাই না, কোন খুদ। সমুদ্র দাগ খিটমিটি করে তাকালো অরণ্যের দিকে। খ্যাক করে উঠে বলল, চোখ সংযত করবে আদব, উনি আমাদের ছোট ভাবি, মাত্র স্থায়ী। ছোট ভাবি কথাটা কানে আসতে অরণ্যের মুখটা টুচকি খেয়ে ফেললো। কপাল চাপড়াতে চাপড়াতে রাগে গজগজ করতে করতে বলল, ছোটদা আমার সাথে কত বড় মির্জাফরটাই না করলো। শুধু ছোটদা কেন, আমাদের বড় ভাইজান আমাদের সাথে যেভাবে মির্জাফরি করেছে, মির্জাফর তার ভাইদের সাথে এভাবে মির্জাফরি করেনি। পৃথিবীর সব সুন্দরী মেয়েগুলো আমার ভাইয়েরা নিজেদের নামে লিখে নিয়েছে। জালিম সব কয়টা, আমার জন্য একটাও ছাড়েনি। ছোটদাকে ভালো ভাবছিলাম, অথচ শেষদা মেজদা টোপকে ছোটদের আগে ছক্কা মেরে হাঁকিয়ে দিল। অরণ্যের ফালতু প্যাচার শুনে বিরক্ত হলো সমুদ্র। অনুশ্রী বেগম গম্ভীর চোখে তাকিয়ে আছেন ছোট ছেলে ও তার সদ্য বিবাহিতা।
স্ত্রীর দিকে। মেয়েটার চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। মেয়েটা আড়ষ্ট হয়ে প্রেমের পেছনে লুকিয়ে আছে। অনুশ্রী বেগম গম্ভীর কণ্ঠে বলল, কি নাম তোমার মেয়ে? মেয়েটি ভীতু হরিণীর চোখে একবার প্রেমের দিকে তাকালো, অতঃপর সামনের দিকে তাকিয়ে একবার চোখ তুলে তাকালো। এত মানুষ আর সবার দৃষ্টি নিচের ওপর দেখে বিব্রত হলো মেয়েটা। পরিণীতার প্রিয়তা দৌড়ে নিচে নেমে এলো। ছুটে সদরদরজার কাছে যেতেই তারাও থমকে গেল। চোখ গুলুগুলু করে চেয়ে রইল প্রেমের পাশে মেয়েটার দিকে। অনুশ্রী বেগম বুঝলেন মেয়েটা ভয় পাচ্ছে, তাই তিনি এবার একটু নরম হয়ে বললেন। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে তারপরে বললেন, কি নাম তোমার মা? মেয়েটা টলমলে চোখে তাকালো অনুশ্রী বেগমের দিকে। কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, উষা। রিনরিনে চিকন মিষ্টি গলার স্বর। সবাই আরেকবার মুগ্ধ হলো। তনুশ্রী বেগম বললেন, দেখো তো, তোমাকে আমাদের প্রিয়র বয়সী মনে হচ্ছে না? কত বয়স তোমার? উষা এবার মাথা নিচু করে জবাব দিল, 15। সবাই আরও অবাক হলো। মেয়েটা প্রিয়তার চেয়েও ছোট। অনুশ্রী বেগম নতুন বউকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন, কিন্তু প্রেম দাঁড়ানো। ধপাধপ পা ফেলে ওপর দিকে চলে যায়। প্রিয়তা আর পরিণীতা পা টিপে টেপে প্রেরণার কাছে গিয়ে দাঁড়ালো। নিচে স্বরে জিজ্ঞাসা করলো, আমি ঠিক দেখছি তো আপু? কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রেরণা উষার দিকে দৃষ্টি রেখে বলল, সেই তো, আমি তো কিছু বুঝতে পারছি না। শুধু জানি এই অতি সুন্দরী মেয়েটা আমাদের ভাবি। কিন্তু বিয়েটা কিভাবে হলো আপু? আমার ভাইয়ের বিয়ে হলো আর আমি জানলামই না। ছোটদা বেশি কিছু বলেনি, শুধু কয়েক লাইনে বলেছে, ছোট ভাবি উষা ছোটদের স্কুলের কোনো এক মাস্টারের নাতনি। উষার নাকি বাবা মা নেই, তাই উষার চাচারা মিলে তাকে জোর করে টাকার লোভে কোনো এক বৃদ্ধর সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর তারপর ছোটদা প্রায় ওই মাস্টারমশাইয়ের খোঁজ খবর নিত। আজ নিজের নাতনির জীবন বাঁচাতে নিরুপায় হয়ে ছোটদার মাস্টারমশাই ছোটদাকে ফোন করে ইমার্জেন্সি যেতে বলেছিল। ছোটদা কিছুটা বুঝে অফিস থেকে ছুটে মধুপুর গ্রামে যায়। সেখানে গিয়ে এরকম অবস্থা থেকে অবাক হয়ে যায়। পুলিশকে ফোন করবে, গ্রামের লোক চাওয়াচুই করে যায়। তারা বিয়ে ভাঙতে দিতে চায় না। গ্রামের লোকের দাবি, একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে তাকে আর কেউ বিয়ে করতে চায় না। তাই হয় উষার বিয়ে এই বৃদ্ধ লোকটার সাথেই হবে, না হয় ছোটদাকে বিয়ে করতে হবে। তাই শেষমেশ ছোটদার মাস্টারমশাইয়ের পায়ে ধরে মিনতি করতে শুরু করে তার নাতনির জীবন বাঁচানোর জন্য। তাই ছোটদাও আর না করতে পারেনি, এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছে মেয়েটাকে। পরিণীতার প্রিয়তা উষার দিকে তাকিয়ে হা হয়ে সব কথা গিলল। অনুশ্রী বেগমের মুখ দেখে বোঝা যায় ওনার ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে। এমনকি উষার নম্রতা ভদ্রতার উপরে তিনি ভীষণ মুগ্ধ হয়েছেন। অনুশ্রী বেগম উষার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাবা মা নেই তাই না আম্মু? উষা অশ্রুসিক্ত নয় এনে অনুশ্রী বেগমের দিকে তাকিয়ে ওপর নিচ মাথা ঝাঁকালো। অনুশ্রী বেগম ওকে হেসে বুকে চড়িয়ে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, সম্পর্কে শাশুড়ি হলো, কিন্তু আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। প্রেম যেমন আমায় আম্মু ডাকে, তুমিও তাই ডাকবে। এই যে ওদের দেখছো, ওরা সবাই আমার ছেলে মেয়ে। আজ থেকে তুমিও আমার মেয়ে, ওদের মতনই একজন। একদম সংকোচ করবে না তুমি। তুমি আমার ঘরের লক্ষ্মী। এটা আজ থেকে তোমার পরিবার, তোমার সংসার। উষা অবাক দৃষ্টিতে তাকালো সামনে বসা সুন্দরী মহিলার দিকে। উনি তার মা, তাকে মা ডাকবে। এতগুলো মানুষ, এরা সব নিজের আপনজন। এটা ওর পরিবার। এটা ভাবতেই আনন্দে উষার চোখে পানি চলে এলো। এক ঘরবর্তী লোকের সামনে অনুশ্রী বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। অনুশ্রী বেগমের মাতৃহৃদয় বুঝতে পারল। তিনি মেয়েটার মাথায় আবারও হাত বুলিয়ে দিলেন। এবার অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, থরি বেগম, অর্থি বেগম উষার কাছে গিয়ে বললেন, তারা উষার মাথায় হাত রেখে বললেন, এই যে মেয়ে, শুধু বড় আপাই নয়, আমরাও তোমার মা, বুঝলে? আমাদের কেউ সেজে মা, ছোট মা বলে ডাকবে। উষা সবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। একদিনে তার জীবন এভাবে বলতে যাবে সেটা সে কখনো ভাবতে পারেনি। এতিম সে কখনই পরিবারের আদর পায়নি। যা পেয়েছে সব লাঞ্ছনা গঞ্জনা। মেয়েতে তো অন্য কিছু নয়, একমাত্র এতিমরাই বোঝে বাবা মা ছাড়া বড় হওয়া কত কষ্টের। যারা কখনো বাবা মা স্নেহ পায়নি তারা জানে এই পৃথিবীতে ভালোবাসা কত মূল্যবান। এবার প্রেরণা, পৃথা, থরি, ধীরা আর তন্ময় দৌড়ে এসে উষাকে দুই পাশে জড়িয়ে ধরলো। একসাথে দেখে উঠল, ছোট্ট ভাবি। ছোট্ট ভাবি ডাকটা শুনে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল উষা। অনুশ্রী বেগম পরিণীতার প্রিয়তাকে আদেশ দিলেন, ছোট ভাবিকে তোমাদের ছোটদার ঘরে নিয়ে যাও। উষা ঈদের চাঁদ হাতে যেন
পাওয়ার মতো খুশি হলো তাদের। উষাকে নিয়ে ছুটে গেল ওপরে। তনুশ্রী বেগম বললেন, মেয়েটা কি মিষ্টি তাই না আপা? একেবারে আমাদের পরিবারের সঙ্গে খাপ খাইয়ে গেছে। অনন্যা বেগম বললেন, আমাদের প্রেমের সঙ্গে কত সুন্দর মানিয়ে গেছে মেয়েটাকে, দেখেছো? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহর বানানোর জোড়া সবসময় ভালোই হয়। তনুশ্রী বেগমও হাসলেন, কিন্তু তার মনে অজানা একটা ভয় বাস করেছে। প্রেমের এই বিয়ে নিয়ে সাদমান শিকদার কি যে প্রতিক্রিয়া দেখাবেন সেটা ভেবেই ঘাম ছুটছে ওনার। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। পর্বটা অনেক বড়, আর আমি পর্বটাতে হয়তো অনেক জায়গায় ভুলও করেছি। একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসছি আজকে।